আশা করি ভালো আছো তোমরা সকলে। শুরুতে যারা লাইভে যুক্ত হচ্ছ, লাইভটিকে দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, দয়া করে একটু কমেন্ট করবে। আবারও বলছি, যারা তোমরা লাইভে যুক্ত হয়েছো, লাইভটিকে দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, দ্রুত আমাকে একটু কমেন্ট করে জানাবে। আবারও বলছি, যারা লাইভে যুক্ত হচ্ছ, তোমরা লাইভটি কি দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, দ্রুত আমাকে কমেন্ট করো। শাহরিয়ার মবিন, ভালো আছি আমি, আশাবাদী তুমি ভালো আছো। এবং আবারও বলছি, যারা লাইভে যুক্ত হয়েছো, লাইভটি কি দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, দ্রুত কমেন্ট করো তোমরা আমাকে। কৃতজ্ঞতা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশাবাদী তোমরা লাইভটি দেখতে পাচ্ছ এবং আমার কথা শুনতে পাচ্ছ। তো আজকে আমরা আলোচনা করব, খুব দীর্ঘায়িত কোনো আলোচনা নয়, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই টপিক থেকে প্রশ্ন আসে। তো আজকের আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমরা আলোচনা করব এবং একটি বিষয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরুতেই মাথায় রাখার চেষ্টা করব, সেটি হচ্ছে বাংলাদেশের যে অর্থনীতি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অর্থনীতি কি ধরনের, তো সেটা জানার আগে প্রথমে তোমাদেরকে আগে একটি তথ্য আমি দিয়ে নিতে চাই। সে তথ্যটি হচ্ছে অর্থনীতির জনক কে। ধরো পরীক্ষাতে প্রশ্ন এসেছে অর্থনীতির জনক কে। আচ্ছা, আমরা ফার্স্ট আগে প্রশ্নটা লিখে নিই। অর্থনীতির জনক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ। কখনো যদি পরীক্ষাতে প্রশ্ন হয় যে অর্থনীতির জনক কে, তখন আমরা বলতে পারি অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে, সেটিও পরীক্ষাতে অসংখ্যবার এসেছে, ওয়েলথ অফ নেশনস। ওয়েলথ অফ নেশনস। তাহলে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন হয় অর্থনীতির জনক কে, তাহলে আমরা বলবো অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ। এবং অ্যাডাম স্মিথের গ্রন্থটি, বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে ওয়েলথ অফ নেশনস। কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসলো আধুনিক অর্থনীতির জনক কে। ধরো পরীক্ষাতে প্রশ্ন হলো আধুনিক অর্থনীতির জনক, তখন তাহলে কি উত্তর করব যে আধুনিক অর্থনীতির জনক কে? তখন আমরা বলবো আধুনিক অর্থনীতির জনক হচ্ছেন পল স্যামুয়েলসন। পল স্যামুয়েলসন। আমরা মাথায় রাখতে পারি যে আমাদের আধুনিক অর্থনীতির জনক হচ্ছেন পল স্যামুয়েলসন। ডান।
তাহলে অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ এবং আধুনিক অর্থনীতির জনক হচ্ছেন পল স্যামুয়েলসন। তাহলে আশা করি আমরা ভুল করব না। পরীক্ষাতে কিন্তু দুভাবে প্রশ্ন হতে পারে, একটা হতে পারে যে অর্থনীতির জনককে আমরা বলবো ডাইরেক্ট অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির জনককে পল স্যামুয়েলসন। এছাড়া আমাদের আরেকটি প্রশ্ন হয় যে আমাদের এই সাবকন্টিনেন্টে মানে আমাদের যে উপমহাদেশ, তো আমাদের প্রাচীন ভারতে একজন কিন্তু অর্থশাস্ত্র রচনা করেছিলেন যার নাম আমরা বলে থাকি কৌটিল্য। কৌটিল্য এই ভদ্রলোকের অনেক নাম আছে, আমি পড়িয়েছি তোমাদের, যে কখনো তাকে বলা হয় চাণক্য, কখনো বা তাকে বলা হয় বিষ্ণুগুপ্ত। তাহলে যিনি চাণক্য তিনিই বিষ্ণুগুপ্ত এবং তিনিই কিন্তু কৌটিল্য, যাকে আমরা প্রাচীন অর্থশাস্ত্রের রচয়িতা বলছি। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন হয় প্রাচীন অর্থশাস্ত্রের রচয়িতা কে, তাহলে আমরা বলবো প্রাচীন অর্থশাস্ত্রের রচয়িতা হচ্ছেন কৌটিল্য। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন, অর্থনীতি জিনিসটা কি? অর্থনীতি কি? অর্থনীতিকে আমরা কিভাবে আসলে সংজ্ঞায়িত করব? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলতে পারি যে মানে অর্থনীতি বলতে মূলত উৎপাদন, বন্টন, বাণিজ্য। অর্থনীতি বলতে আমি বলেছি উৎপাদন, কোনো কিছুর উৎপাদন, বন্টন, বাণিজ্য। তাহলে তোমরা বুঝবা অর্থনীতি বলতে আসলে কি বোঝো। আমরা অর্থনীতি বলতে সবাই বুঝি টাকা পয়সার লেনদেন, এগুলোই অর্থনীতি। কিন্তু না, অর্থনীতিকে সংজ্ঞায়িত করা যেতে পারে, আমি বলেছি উৎপাদন, বন্টন, বাণিজ্য, পণ্য, তারপরে বাণিজ্যর সাথে পণ্য ও পরিষেবার খাতসমূহকে বোঝায়। তাহলে মূলত উৎপাদন, বন্টন, বাণিজ্য, পণ্য এবং পরিষেবা, আমাদের অর্থনীতির একটা বড় অংশ জুড়ে রয়েছে কিন্তু পরিষেবা, সেই পরিষেবার ভোগ, যেটা ভোগের ক্ষেত্রকে বোঝায়। তাহলে মাথায় রাখবো অর্থনীতি বলতে উৎপাদন, বন্টন, বাণিজ্য, পণ্য, পরিষেবার ভোগের ক্ষেত্রকে বোঝায়। যদি কেউ তোমাকে প্রশ্ন করে কখনো যে অর্থনীতি বলতে তুমি কি বোঝো, তুমি বলবে অর্থনীতি বলতে আমি মূলত উৎপাদন, বন্টন, বাণিজ্য, পণ্য এবং পরিষেবার ভোগের ক্ষেত্রকে বুঝে থাকি। তাহলে আমরা বলবো উৎপাদন, বন্টন, বাণিজ্য, পণ্য ও ভোগ, মানে বাণিজ্য, পণ্য এবং আমি বলেছি পরিষেবার ভোগের ক্ষেত্রকে অর্থনীতি বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাথায় রাখার চেষ্টা করব যে পৃথিবীতে অর্থনীতিকে দুভাগে ভাগ করা হয়েছে। তাহলে অর্থনীতির ভাগ কয়টা? দুটা। তো তার আগে আবার একটু রিভিউ করে নিই যে অর্থনীতির জনক বলা হয়েছে কিন্তু অ্যাডাম স্মিথকে, ওনার বাড়ি স্কটল্যান্ডে। অ্যাডাম স্মিথের দেশ কোনটা? স্কটল্যান্ড। এবং তার বিখ্যাত গ্রন্থ বলেছি আমি ওয়েলথ অফ নেশনস, এটি বিভিন্ন সময় পরীক্ষাতে এসেছে। আর আধুনিক অর্থনীতির জনক আমি কাকে বলছি? আধুনিক অর্থনীতির জনক আমি বলছি পল স্যামুয়েলসনকে। ওকে, উনি আধুনিক অর্থনীতির জনক। আমাদের ভারতবর্ষে প্রাচীন ভারতে অর্থশাস্ত্রের রচয়িতা কিন্তু আমি বলেছিলাম কৌটিল্য, যিনি চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। তারপরে আমি বলেছি অর্থনীতি বলতে তোমরা কি বুঝবে? তুমি বলেছো উৎপাদন, বন্টন, বাণিজ্য, পণ্য এবং আমি বলেছি পরিষেবার ভোগের ক্ষেত্রগুলোকেই মূলত অর্থনীতি বলা হয়। এখন আমরা চলে যেতে চাচ্ছি যে অর্থনীতিকে কিন্তু আবার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভাগ করা হয়েছে দুটো ভাগে। পৃথিবীব্যাপী যে অর্থনীতি রয়েছে, আমরা বাংলাদেশের অর্থনীতি পড়ার আগে অর্থনীতির কিছু বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করছি। আমি বলেছি যে পৃথিবীর অর্থনীতিকে ভাগ করা হয়েছে মূলত দুভাগে। একটি হচ্ছে, তাহলে অর্থনীতির ভাগ কতটা? তোমরা বলবা দুটা। অর্থনীতির ভাগ আমরা বলবো কয় ভাগে ভাগ করা হয়েছে? দুভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার ভাগটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতি এবং দু নাম্বার ভাগটি হচ্ছে
তাহলে 1 নাম্বার ভাগ আমি আগেই কিন্তু বলছি যে অর্থনীতিকে ভাগ করেছি আমরা কয় ভাগে? 2 ভাগে। 1 নাম্বার ভাগ আমরা বলেছি সামষ্টিক অর্থনীতি, 2 নাম্বার ভাগটা আমরা বলবো ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি। তাহলে অর্থনীতিকে কয় ভাগে ভাগ করা হলো? অর্থনীতিকে ভাগ করা হলো 2 ভাগে, সামষ্টিক অর্থনীতি এবং ব্যষ্টিক অর্থনীতি। এখন প্রশ্ন হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থনীতির ভাগ তো 2 রকম, কিন্তু সমগ্র পৃথিবীব্যাপী কত ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? তাহলে অর্থনীতির ভাগ যদি বলে তাহলে তোমরা বলবা 2 ভাগে, সামষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি। কথা বুঝতে পেরেছো? সামষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতি কাকে বলে, ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, ক্লাস শেষে ক্লাস নোট আমি দিব, সেখানে তুমি 1 লাইনে পড়ে নিবা যে সামষ্টিক অর্থনীতি কি আর ব্যষ্টিক অর্থনীতি কি। কিন্তু সমগ্র পৃথিবীব্যাপী অর্থনীতি 2 ভাগে ভাগ করা হলেও অর্থ ব্যবস্থাকে ভাগ করা হয়েছে 4 ভাগে। অর্থনীতির ভাগ 2টো থাকলেও সমগ্র পৃথিবীব্যাপী অর্থ ব্যবস্থা সেই অর্থ ব্যবস্থাকে ভাগ করা হয়েছে 4 ভাগে। আমরা মাথায় রাখবো অর্থ ব্যবস্থাকে ভাগ করা হয়েছে ক ভাগে? অর্থ ব্যবস্থাকে ভাগ করা হয়েছে 4 ভাগে। তো সেই 4 ভাগের অর্থ ব্যবস্থাগুলো কি যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে তোমরা মাথায় কিন্তু ভালোভাবে নাও যে অর্থনীতিকে ভাগ করা হয়েছে 2 ভাগে, নো প্রবলেম। অর্থনীতির ভাগ 2টা, সামষ্টিক এবং ব্যষ্টিক, বাট অর্থ ব্যবস্থা সমগ্র বিশ্বব্যাপী অর্থ ব্যবস্থাকে ভাগ করা হয়েছে 4 ভাগে। ফার্স্ট অফ অল যেটি আমি বলতে চাই যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। আচ্ছা, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, দেখো ধনতান্ত্রিক বর্তমান যুগে আমরা কিন্তু পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় দেখছি। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা খুব সহজে বুঝতে গেলে দেখো, ধরো আমার দেশকে দিয়ে যদি বোঝাই, আমাদের দেশের সবার হাতে কি টাকা আছে? নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষের হাতে কিন্তু টাকা রয়েছে, অর্থ রয়েছে। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কিন্তু এমনটা। আমাদের মাথা পিছু আয় ধরা হচ্ছে, কিন্তু তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তোমরা কি 1 টাকা উপার্জন করতে পারছো? তা পারছো না। কিন্তু দেখো তুমি কিন্তু কি করছো, তুমি কিন্তু তোমারও মাথা পিছু আয় ধরা হচ্ছে। তাহলে তুমি আর্ন করছো না, বা আমাদের শিক্ষার্থী সমাজ উপার্জন করছে না, কিন্তু তাদের মাথা পিছু আয় ধরা হয়েছে। তো আমি ওটাই বলবো যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় কিছু সংখ্যক মানুষের হাতে কি থাকে? অর্থ কুক্ষিগত থাকে, বা তারাই অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আমি অর্থনীতির যে ব্যবস্থা, হ্যাঁ, সেই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থার কথা আমি বলেছি। প্রথমে আমি পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার কথা বলেছি। 2 নাম্বার আমি যেটা বলতে চাই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্তমানে তো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা নেই। তোমরা জানো সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থারও এক প্রকার কি বলা চলে পতন ঘটেছে। ঠিক আছে, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আমরা দেখেছি ব্যক্তি মালিকানার কোনো সম্পত্তি থাকে না, সব সম্পত্তি থাকে রাষ্ট্রের, এবং রাষ্ট্র কি করে থাকে? সব সম্পত্তি সবার মাঝে সমবন্টন করে। ধরে রাখো গ্যাস খনি থেকে গ্যাস উত্তোলন হচ্ছে, তো এই গ্যাস উত্তোলন করে রাষ্ট্রের কাছে ব্যবহারের পরে যে গ্যাসগুলো বিক্রয় করা হবে, এখান থেকে যে অর্থ আসবে বা অর্থ উপার্জন হবে, সমগ্র অর্থ রাষ্ট্রের প্রতিটা জনগণের মধ্যে সমভাবে ভাগ করে দেওয়া হবে। ওটাকে বলা হয় সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কোনো সম্পত্তি থাকে না, সব সম্পত্তি থাকে রাষ্ট্রের, আর রাষ্ট্র সমভাবে সবার মাঝে সবকিছু কি করবে? বন্টন করবে। সেটা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। বাট সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থারও পতন ঘটেছে। 3 নাম্বার আমি তোমাদেরকে যেটা বলতে চাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি। তো মিশ্র অর্থনীতির ব্যাখ্যাটা আমি করছি না, তার কারণ বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। একটু পরে আমরা বাংলাদেশের অর্থনীতিতে মিশ্র অর্থনীতি কি সেটা আমরা বুঝব। আর আরেকটা রয়েছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামিক
অর্থাৎ ইসলামিক শরিয়া মাফিক যে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে কিছু আরব দেশ সহকারে মুসলিম বিশ্বের দেশগুলোতে তাকে বলা হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে মনে রাখবো যে অর্থনীতি মূলত দুভাগে ভাগ করেছি আমরা, সামষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি। বাট অর্থ ব্যবস্থাকে ভাগ করেছি 4 ভাগে। সমগ্র বিশ্বব্যাপী 4 প্রকার বা 4 ধরনের অর্থ ব্যবস্থা আমরা দেখতে পাই। প্রথমে দেখেছি পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, যেটা বিশ্বে বর্তমানে বহুল প্রচলিত পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। বুঝতে পেরেছো? তো আমরা 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দেখলাম। এখন যেটা দেখার চেষ্টা করব যে আমাদের বাংলাদেশের অর্থনীতিটা কেমন। বাংলাদেশে কি পুঁজিবাদী অর্থনীতি, না সমাজতান্ত্রিক অর্থনীতি, মিশ্র অর্থনীতি, না ইসলামিক অর্থনীতি রয়েছে, সেটা আমরা একটু আবিষ্কার করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা মূলত 2 ধরনের। আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা মূলত ক ধরনের আমি বলেছি? 2 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আমাদের বাংলাদেশে বিদ্যমান। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে 2 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান, আচ্ছা মমতারিন বলেছে ও স্যার, ঠিক আছে বলো, আমি শুনছি আর কি। আচ্ছা, ভালো লেগেছে আমার। ও স্যার, হ্যাঁ আমরাও বলছি যে ও স্যার শুনছেন ও স্যার। আচ্ছা, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এবার আসছি বাংলাদেশের অর্থনীতিতে। তোমরা মনে রেখো, বাংলাদেশে 2 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। তোমরা তো দেখেছো পৃথিবীতে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে। তো বাংলাদেশে রয়েছে 2 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা। একটি বলবো মিশ্র অর্থনীতি, একটি কি বলবো? মিশ্র অর্থনীতি, যেটা বিশ্বেও রয়েছে, দেখেছো। একটিকে আমি বলেছি কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মিশ্র অর্থনীতি, এবং আরেকটি আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি। মুক্ত বাজার অর্থনীতি। তাহলে পৃথিবীতে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা থাকলে আমি কিন্তু মুক্ত বাজারের কথাটা কিন্তু বলিনি, কারণ মুক্ত বাজারটা কিন্তু মানে স্বীকৃত না। সব দেশে যে মুক্ত বাজার অর্থনীতি আছে এমন না। আর মুক্ত বাজার অর্থনীতিটা কি সেটাও আমরা বোঝার চেষ্টা করব। তার আগে আমি বলছি, আমাদের বাংলাদেশে মূলত 2 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, মিশ্র অর্থনীতি, মুক্ত বাজার অর্থনীতি। এখন প্রশ্ন, মিশ্র অর্থনীতিটা কি? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রেখো, খুব সহজ ব্যাপার, যে অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান থাকবে, রাষ্ট্র মালিকানাধীন কি থাকবে? প্রতিষ্ঠান থাকবে। আবার পক্ষান্তরে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানও থাকবে। রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান যেমন থাকবে, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানও থাকবে। তাকে বলা হচ্ছে মূলত মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে যে অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানও থাকবে, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানও থাকবে, তাকে আমরা বলছি মিশ্র অর্থনীতি। এক্সাম্পলটা নিই, রাষ্ট্র মালিকানাধীন কেমন? তোমরা দেখো, রাষ্ট্রের ব্যাংক আছে না, ধরে রাখো সোনালী জনতা, অগ্রণী, রূপালী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আছে। আবার পক্ষান্তরে ব্যক্তি মালিকানাধীন ব্যাংকগুলো আছে, হতে পারে মেঘনা ব্যাংক, হতে পারে আইএফআইসি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক। তাহলে রাষ্ট্র মালিকানা প্রতিষ্ঠান আছে, আবার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানও আছে। যেমন দেখো, রাষ্ট্রের স্কুল কলেজ আছে, আবার ব্যক্তি মালিকানাধীন কোচিং সেন্টারগুলো রয়েছে। এটাকে বলা হয় মূলত মিশ্র অর্থনীতি। তাহলে মিশ্র অর্থনীতিতে রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানও থাকবে, পক্ষান্তরে পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানও থাকবে। তাকে বলা হয় কিন্তু মূলত মিশ্র অর্থনীতি। আর মুক্ত বাজার অর্থনীতিটা কি সেটা যদি বলার চেষ্টা করি, মুক্ত বাজার অর্থনীতি মানে খোলা বাজার। মুক্ত বাজার অর্থনীতি অর্থ খোলা বাজার। এখন খোলা বাজার মানে কি? মানে রাস্তাঘাটে যে মার্কেট বসে সেরকম? আসলে ব্যাপারটা ওরকম না। খোলা বাজার অর্থ বিদেশের পণ্য আমার দেশে আসবে, আমার পণ্য বিদেশের দেশে যাবে, কোনো অসুবিধা নাই। এটাকেই বলে মুক্ত বাজার অর্থনীতি। একটু মাথায় রেখো, বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি চালু হয়েছে 1991 সালে। আমি বিশ্বাস করি সে সময় তোমাদের জন্মই হয়নি। তোমাদের জন্মের আগে 1991 সালে চালু হয়েছিল মুক্তবাজার অর্থনীতি। এবং তারিখটাও যদি কখনো প্রশ্ন করে যে মুক্তবাজার অর্থনীতি কবে চালু হয়েছে, তোমরা মনে রাখবা 1 জানুয়ারি
অর্থাৎ জানুয়ারি মাসের একদম প্রথম দিন, পহেলা জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ারের দিন 1991 সালে চালু হয়েছে মুক্তবাজার অর্থনীতি। আমি বলেছি মুক্তবাজার মানে খোলা বাজার। বিদেশের পণ্য আমার দেশে আসবে, আমার পণ্য বিদেশের দেশে যাবে, কোনো অসুবিধা নেই। এটাকে বলছে মুক্তবাজার অর্থনীতি, যেটা 1991 সালে চালু হয়েছে। তোমরা জব সলিউশন ঘাটলে দেখবা কতবার যে বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে যে বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কবে চালু হয়েছে। তো আশা করি তোমরা উত্তর করবা 1991 সালে চালু হয়েছিল মুক্তবাজার অর্থনীতি, খোলা বাজার অর্থনীতি। একটু তাকাও বন্ধুরা, যেমন মুক্তবাজার অর্থনীতি হলে সরকারের কিন্তু কোনো ক্ষতি নাই। কেমন ক্ষতি নাই আসো বুঝাই। ধরো তোমরা এখানে ছেলেরা মেয়েরা উভয় ক্লাস করছো, তো মেয়েদের একটু প্রেম থাকে কসমেটিক্সের প্রতি, তাই কি না? জামা কাপড়ের প্রতি তো থাকে, কসমেটিক্সের প্রতি। তো আমরা লক্ষ্য করে দেখি মেয়েরা যখন শপিং মলে যায়, তারা হয়তো 3 পিস কিনবে, যে বলতেছে পাকিস্তানি 3 পিস কি এসেছে বা ইন্ডিয়ান 3 পিস কি এসেছে সেটা দেখান। ছেলেরা শার্ট প্যান্ট কিনতে যেয়ে বলতেছে চায়না প্যান্ট কি এসেছে বা চায়না গেঞ্জি কি এসেছে। বুঝতে পেরেছো? ইভেন মেয়েরা কসমেটিক্স কিনতে গিয়ে আমাদের দেশি কসমেটিক্স কিনছে না, তিব্বত স্নো পাউডার কিনছে না, তারা বিভিন্ন ইন্ডিয়ান প্রোডাক্ট কিনছে। হতে পারে কেয়া শেটের প্রোডাক্ট কিনছে, হতে পারে লরিয়ালের প্রোডাক্ট কিনছে, এরকম বিদেশি পণ্য কিনছে। সরকারের কিন্তু কোনো ক্ষতি নাই। কেন ক্ষতি নাই? খোলা বাজার হওয়ার কারণে। ধরো আজকে ইন্ডিয়া থেকে, সাপোজ ধরো ইন্ডিয়া থেকে আজকে বাংলাদেশে এসেছে 5 লক্ষ পিস লরিয়ালের প্রোডাক্ট। ধরে নাও স্নো এসেছে, কত লক্ষ? 5 লক্ষ স্নো এসেছে। শোনো না, আমার সরকার রেডি হয়ে বসে আছে যেই ইন্ডিয়ার পণ্য, এই লরিয়ালের প্রোডাক্টগুলো আমাদের দেশের মার্কেটে ঢুকেছে, প্রতি প্রোডাক্ট থেকে সরকার কিন্তু একটা কি করেছে, একটা কিন্তু অর্থ নিয়েছে। বুঝতে পেরেছ? আবার আজকে পাকিস্তান থেকে ধরো 5 লক্ষ পিস 3 পিস এসেছে, মেয়েদের 3 পিস এসেছে। এই 5 লক্ষ পিস 3 পিস থেকে সরকার কিন্তু কি করেছে, একটা অর্থ নিয়েছে। তার মানে দেখো, বিদেশের পণ্য আমার দেশে যখনই ঢুকতেছে, হ্যাঁ, সরকার কিন্তু প্রতিটা পণ্য থেকে সে একটা অর্থ নিচ্ছে। তাহলে বিদেশের পণ্য আমার দেশে আসলে তো ক্ষতি নাই। আবার দেখো, আমরা মোটরসাইকেল কিনতে গেলে ইন্ডিয়ান মোটরসাইকেল বেশি কিনছি, টিভিএসের মোটরসাইকেল কিনছি বা বাজাজের মোটরসাইকেল কিনছি। তাহলে লক্ষ্য করে দেখো, যখন বাজাজের একটা মোটরসাইকেল, পালসার একটা গাড়ি যখন আসতেছে, বা টিভিএসের যখন একটা অ্যাপাসি গাড়ি আসছে, প্রতিটা মোটরসাইকেল থেকে সরকার কি করছে, একটা আর্ন করছে। আবার ধরো জাপান থেকে প্রাইভেট কার আসতেছে বা বাস আসতেছে, বাসের চেসিস আসতেছে, প্রতিটা বাসের চেসিস থেকে সরকার কিন্তু কি করছে, আর্ন করছে। তাই বিদেশের পণ্য দেশে ঢুকলে সরকারের কোনো হেডেক নাই, মাথা ব্যথা নাই, কারণ সরকার ঠিকই কি করছে, পার প্রোডাক্ট থেকে আর্ন করতেছে। আবার ধরো আমি একটা স্নো কোম্পানির মালিক, বুঝতে পেরেছো? ধরো আমি একটা স্নো কোম্পানির মালিক, মনে করো মেয়েদের কাছে খুব ফেভারিট কি, নাইট ক্রিম। ধরো আমার একটা নাইট ক্রিমের কোম্পানি আছে, তো আমি যখন আমার নাইট ক্রিম কোম্পানির 5 লক্ষ পিস ক্রিম আজকে বাজারে ছাড়তেছি, সরকার আমার কাছ থেকে প্রতি পিস থেকে কি করছে, টাকা নিচ্ছে। তাহলে দেখো, দেশি পণ্য যখন মার্কেটে যাচ্ছে, সে দেশি পণ্য থেকেও সরকার টাকা নিচ্ছে। আবার বিদেশি পণ্য যখন মার্কেটে যাচ্ছে, বিদেশি পণ্য থেকেও সরকার টাকা নিচ্ছে। তাহলে সরকারের তো কোনো লোকসান নাই রে ভাই, সরকারের তো কোনো ক্ষতি নাই। বিদেশের পণ্য আসলেও সরকারের পকেট গরম, দেশি পণ্য মার্কেটে আসলেও সরকারের পকেট গরম, সরকারের কোনো ক্ষতি নাই। আশা করি বোঝাতে পেরেছি। যেমন ওয়ালটন, বাংলাদেশের মোটরসাইকেল, যখন ওয়ালটন কোম্পানি মোটরসাইকেল মার্কেটে নামাচ্ছে, তাহলে দেশি প্রোডাক্ট, ওয়ালটনকেও টাকা দিতে হচ্ছে সরকারকে। আবার দেখো, পালসার গাড়ি যখন দেশে আসতেছে, সে গাড়িতেও সরকার টাকা নিচ্ছে। তাহলে সরকারের কিন্তু কোনো কি নাই, ক্ষতি নাই। তো মুক্তবাজার অর্থনীতি হওয়াতে একটা দিক হয়েছে কি, আমাদের ব্যবসায়ীরা কিন্তু খুব টেনশনের মধ্যে থাকে, কারণ বিদেশি প্রোডাক্টের সাথে তাল মিলাতে চাইলে আমাদের প্রোডাক্টগুলোর গুণগত মান অনেক ভালো করতে হয়। যেমন আমি দেখেছি কলকাতার নিউ মার্কেটে দেখেছি, আমি কলকাতার নিউ মার্কেটে যে পারফিউম খুঁজতেছিলাম, স্নো খুঁজতেছিলাম, তখন সামহাউ কথায় বলতে তারা বুঝতে পেরেছে যে আমি বাংলাদেশ থেকে এসেছি। তারা বলতেছে, দাদা আপনি এগুলো এখানে কেন খুঁজছেন, এগুলো তো ঢাকাতে ভালো ভালো পাওয়া যায়। সত্য কথা, আমাদের দেশীয় কোম্পানিগুলো কিন্তু তারা যথাসাধ্য চেষ্টা করে পণ্যের মান
মানে সর্বোচ্চ রাখার জন্য। কেন? তার কারণ ওই যে বিদেশের প্রোডাক্ট অ্যাভেলেবেল আসতেছে, ফলে বিদেশের প্রোডাক্টের সাথে লড়াই করে টিকতে চাইলে আমাদের প্রোডাক্টের মান ভালো হতে হবে, আবার আমাদের প্রোডাক্টের মানের সাথে সাথে দামটাও কিন্তু রিজনেবল হতে হবে। তাহলে লক্ষ্য করো যে মুক্তবাজার হলে একটা ভয় থাকে, দেশীয় কোম্পানিগুলোকে কিন্তু ব্যাপকভাবে প্রতিযোগিতা করতে হয়, ব্যাপক প্রতিযোগিতা। কারণ বিদেশের পণ্য যেহেতু আমার দেশে ঢোকে, তো তাই দেশীয় পণ্যের মান ঠিক রাখতে হয়। তাহলে মনে রাখতে হবে বাংলাদেশের অর্থনৈতিক দু ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে, মিশ্র অর্থনীতি এবং মুক্ত বাজার অর্থনীতি। মিশ্র অর্থনীতিতে আমরা দেখেছি এখানে রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান যেমন রয়েছে, আমরা দেখেছি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানও রয়েছে। রাষ্ট্র মালিকানাধীন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে রাষ্ট্রের মালিকানাও থাকবে, ব্যক্তি মালিকানাও থাকবে। এটা মিশ্র ধরনের অর্থনীতি। পৃথিবীর অনেক দেশে মিশ্র অর্থনীতি রয়েছে, অনেক বলতে মোস্ট অফ দ্য কান্ট্রিজ, কিন্তু আমরা বলছি মিশ্র অর্থনীতি। আর মুক্ত বাজার আশা করি ক্লিয়ার, খোলা বাজার, যে বিদেশের পণ্য আমার দেশে আসবে, আবার আমার পণ্য বিদেশের দেশে যাবে। কথা বুঝতে পেরেছো? বাংলাদেশের অনেক অনেক প্রোডাক্ট কিন্তু বিদেশের দেশে পাওয়া যায়, ঠিক আছে। খোলা বাজার, পণ্য আসবে যাবে, কোনো সমস্যা নাই। আসলেই তো সমস্যা নেই, সরকারের তো কোনো টেনশন নাই। আসলেও সরকারের পকেট গরম, আবার পণ্য বিদেশে গেলেও সরকারের পকেট গরম, কোনো দিকে সরকারের কিন্তু কোনো ক্ষতি নেই। এটি হচ্ছে মুক্ত বাজার। তো মুক্ত বাজার অর্থনীতি চালু হয়েছে 1 জানুয়ারি 1991 সালে। তো তোমরা যারা লাইভে যুক্ত আছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বাংলাদেশে এই যে মিশ্র অর্থনীতি এবং মুক্ত বাজার অর্থনীতি, এটি কি ক্লিয়ার হয়েছো? আমাকে যদি একটু কমেন্ট করে জানাতে ভালো লাগতো। তোমরা যারা লাইভে যুক্ত আছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু কমেন্ট করো আমাকে যে তোমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছো যে মুক্ত বাজার অর্থনীতি কি, মিশ্র অর্থনীতি কি। পৃথিবীতে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আমি বলেছি বিদ্যমান, দেখেছো একটু আগে। আর বাংলাদেশে মূলত 2 ধরনের অর্থনীতি বিদ্যমান রয়েছে, মুক্ত বাজার এবং মিশ্র। মিশ্র বুঝিয়েছি সরকার মালিক, ব্যক্তি মালিক। মুক্ত বাজার মানে খোলা বাজার, পণ্য আসবে যাবে, কোনো অসুবিধা নেই। তো তোমরা দয়া করে একটু আমাকে কমেন্ট করো বাচ্চারা যে তোমরা কি বুঝতে পেরেছো মুক্ত বাজার এবং মিশ্র। আমাকে একটু কমেন্ট করে জানাও, ভালো লাগবে আমার। আচ্ছা, যদিও কমেন্টগুলো আমার কাছে আসছে না বা শো করছে না, আমি এখানে একটু দেখার চেষ্টা করি। আতিকুর রহমানের কমেন্ট, জি। শারিয়ার মোবিন ক্লিয়ার। আর যে রাতুল লিখেছে, জি ধন্যবাদ। তো যারা লাইভে আছো আবারও বলছি যে তোমরা কি বুঝতে পারছো বা তোমরা কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে প্লিজ একটু কমেন্ট করো। কৃতজ্ঞতা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দয়া করে তোমরা লাইভটি শেয়ার করে দেবে। হ্যাঁ, যারা লাইভে যুক্ত আছো লাইভটি একটু শেয়ার করে দেবে, ভালো লাগবে। এখন দেখো, এই যে সরকার এত টাকা টাকা টাকা, এত টাকা সরকার কই পায়? হ্যাঁ, সরকারে থাকলেই যে ব্যাংকে টাকা চেপে তারা নিয়ে নেবে সেটা কিন্তু সম্ভব না। বুঝতে পেরেছো যে আমি সরকারে আছি, আমি কি করব, আমি ঘটাঘট টাকা ছাপাই নিয়ে আমি নিয়ে নেব, সেটা সম্ভব না। এই যে প্রতি বছর আমাদের দেশে বাজেট হয়, হ্যাঁ, মানে কোটি কোটি টাকার যে বাজেট, এত টাকা সরকার কোথা থেকে পায়? সরকার তার এমপ্লয়ীদের বেতন কোথা থেকে দেয়? কোথাও বিপর্যয় হলে সরকার সেখানে সহায়তা করে। কোথা থেকে সরকার এত টাকা দিচ্ছে? একটি বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সরকারের রাজস্বের মূল উৎস, সরকার যে উপার্জন করছে, রাজস্ব আদায় করছে, সরকারের রাজস্বের মূল উৎসটি হচ্ছে ভ্যাট, ভিএটি, ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ইংলিশে বলছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বাংলায় যেটাকে বলবো মূল্য সংযোজন কর। এই ভ্যাট চালু হয়েছে বাংলাদেশে 1 জুলাই, জুলাই মাসের 1 তারিখ 1991 সাল। কি সুন্দর! একটু আগে দেখেছো মুক্ত বাজারও চালু হয়েছিল 91 সালে, আবার ভ্যাটও চালু হয়েছে 91। ভ্যাট এবং মুক্ত বাজার দুটাই চালু হয়েছে 91 সালে। তাহলে মুক্ত বাজার চালু হয়েছে 1 জানুয়ারি, আর ভ্যাট চালু হয়েছে 1 জুলাই। ভ্যাটের পূর্ণরূপটা আবারও বলি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স বাংলায় বলছি মূল্য সংযোজন কর। বুঝতে পেরেছো? ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর। তাহলে সরকারের রাজস্বের যদি কখনো পরীক্ষায় দেখো প্রশ্ন করেছে, পরীক্ষায় প্রশ্ন এসেছে যে বাংলাদেশ সরকারের রাজস্বের মূল উৎস কোনটি,
তোমরা বলার চেষ্টা করবা বাংলাদেশ সরকারের রাজস্বের মূল উৎসটা হচ্ছে ভ্যাট। হ্যাঁ, সরকার বেশি উপার্জন করে কোথা থেকে? ভ্যাট থেকে। এখন কিভাবে ভ্যাট? আমি মাঝে মাঝে রসিকতা করে বলি কি জানো, বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজ হচ্ছে সরকার। সবচেয়ে বড় চাঁদাবাজ সরকার। কিভাবে দেখো, এই যে তোমরা ক্লাসটা দেখছো, অবশ্যই এই ক্লাসটা দেখতে তোমাদের কিন্তু নেট কিনতে হয়েছে, সেটা কোনো এমবি প্যাকেজ কেন বা ওয়াইফাই ইউজ করো না কেন, নেট অবশ্যই তোমরা ইউজ করছো। বাচ্চারা, এই যে নেট তুমি ইউজ করছো, এই নেট ইউজ করতে যেও কিন্তু তোমার কাছ থেকে প্রতি সেকেন্ডে বলো, প্রতি মিনিটে বলো, সরকার কিন্তু একটা কি করছে? একটা ভ্যাট আদায় করছে। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, কেউ মাসিক সাবস্ক্রিপশন কিনেছো যে আমার 1000 টাকা মাসে দিতে হবে, তুমি জানো যে এই 1000 টাকার মধ্যে সরকার কি নেয়? ভ্যাট নেয়। তোমরা এই ক্লাসটা করছো, অনেকে ক্লাসে নোট করছো, বসে থেকে নোট করছো। তুমি কি এটা জানো যে তুমি যে কলমটা কিনেছো 5 টাকা দিয়ে, সেই কলমটা যখন কিনেছো, সেই কলম কিনতে তুমি সরকারকে ভ্যাট দিয়েছো? ওকে, ফাইন। আমি এই মার্কারটা দিয়ে লিখছি, এই মার্কারটা কিনতে আমার সরকারকে কি করতে হয়েছে? ভ্যাট দিতে হয়েছে। আমি একটি হোয়াইট বোর্ডে লিখছি, এই বোর্ড কিনতে আমার সরকারকে কি দিতে হয়েছে? ভ্যাট দিতে হয়েছে। তাহলে তুমি বোঝো যে কোন সেক্টর নাই সেখানে সরকার আমার কাছ থেকে ভ্যাট নেয় না। আমি 2 টাকা দিয়ে পাবলিক টয়লেটে গিয়েছি, সেই 2 টাকা দিয়ে পাবলিক টয়লেটে গিয়েও আমি সরকারকে কি দিয়েছি? সেখান থেকেও সরকার ভ্যাট নিয়েছে। আমি টিকিট কেটে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি পার্কে বেড়াতে গিয়েছি, সেই টিকিটের মধ্যে সরকার ভ্যাট নিয়েছে। আমার যখন জন্ম হয়েছে, জন্মের সময় হসপিটালে বিল দিতে হয়েছে, আনুষঙ্গিক ওষুধপত্র কিনতে হয়েছে, আমার জন্মের সময় আমি সরকারকে ভ্যাট দিয়েছি। আমি দুঃখের কথা কি বলবো ভাই, যখন আমার মৃত্যু হবে, যখন আমার কাফানের কাপড়টাও কিনবে, সে সময় আমি সরকারকে ভ্যাট দিব। কারণ এই কাফনের কাপড় কিনতে গেলেও সেখান থেকেও সরকার কিনে নিচ্ছে ভ্যাট। তাহলে জন্ম থেকে মৃত্যু প্রতিটা মুহূর্ত আমরা সরকারকে কি দিচ্ছি? ভ্যাট দিচ্ছি। ইভেন রাতে ঘুমাচ্ছি, আমার ফ্যান চলছে, আমার জিরো বাল্ব জ্বলছে, আমার মোবাইল চার্জ হচ্ছে, আমার এসি চলছে, আমি প্রতিটা মুহূর্ত সরকারকে কি দিচ্ছি? ভ্যাট দিচ্ছি। কথা বুঝতে পেরেছ? তাহলে জন্ম থেকে মৃত্যু। এখন কেউ যদি বলে আমি ভ্যাট দেব না, না না, কোনোভাবেই দেব না, সে রাগ করে বাড়ি থেকে বাড়ায় যায়, জমির মধ্যে বসে আছে। এ পাগলা, জমির উপরও তো কর দেওয়া লাগে, ভ্যাট দেওয়া লাগে। কথা বুঝতে পেরেছো? ভূমি কর দিতে হয় না? তাহলে তুমি কোন জায়গা থেকে তুমি কবে যে আমি ভ্যাট দিব না? সব জায়গায় তোমাকে, হ্যাঁ, সে পায়খানায় যাও, প্রস্রাবখানায় যাও, জন্মের সময় বা মৃত্যুর সময়, প্রতিটা মুহূর্ত তোমাকে কি দিতে হবে? ভ্যাট। ছোট্ট একটা এক্সাম্পল টানি, ধরো বাংলাদেশে 18 থেকে 19 কোটি মানুষ আছে। তো এই 19 কোটি মানুষের মধ্যে খুব কম করে হলেও 3 কোটি মানুষ সিগারেট খায়। তাহলে এই 3 কোটি মানুষ যে সিগারেট খায়, যদি প্রতিদিন গড়ে 5টা করে সিগারেট খায়, তাহলে 3 5 15 কোটি সিগারেট একদিনে বিক্রি হয়। তাহলে তুমি ইমাজিন করতে পারো, একদিনে বাংলাদেশে যদি 15 কোটি সিগারেট বিক্রি হয়, মিনিমাম 2-5 কোটি টাকা সরকার সিগারেট থেকে একদিনে কামায়। বাংলা আজকে কত কত টনকে টন চাল বিক্রি হয়েছে, সেখান থেকে সরকার কামিয়েছে। তাহলে দেখো, প্রতিটা জিনিস থেকে সরকার কি করছে? উপার্জন করছে, যেটা ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর। তোমরা মনে রেখো, বাংলাদেশ সরকারের রাজস্বের মূল উৎসটা হচ্ছে ভ্যাট। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবসময় মনে রাখবা, ভ্যাট হচ্ছে একটি পরোক্ষ কর। ভ্যাট কোন ধরনের কর? তোমরা মনে রেখো বাচ্চারা, ভ্যাট হচ্ছে একটি পরোক্ষ কর, যে কর চোখে পড়ে না, যে কর চোখে পড়ে না। ডান? তাহলে ভ্যাট একটা কি ধরনের কর? ভ্যাট হচ্ছে একটা পরোক্ষ কর, যে কর চোখে পড়ে না। কারণ তুমি 5 টাকার কলম কিনতে যে তুমি ভ্যাট দিছো, ভাই এটা কি চোখে পড়েছে? চোখে পড়েনি। তুমি 2 টাকা দিয়ে পাবলিক টয়লেটে গিয়েও সরকারকে ভ্যাট দিছো, সেটা কি চোখে পড়েছে? পড়েনি। আবার তুমি নেট চালাচ্ছ, নেটেও তোমার কাছ থেকে সরকার ভ্যাট নিচ্ছে, কিন্তু এটা কি চোখে পড়েছে? পড়েনি। সো ভ্যাট এই জন্য পরোক্ষ কর, যে করকে আমরা সরাসরি দেখতে পাই না। বুঝতে পেরেছ? সেটাকে বলা হচ্ছে পরোক্ষ কর। তাহলে ভ্যাট কোন ধরনের কর? বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে, আমরা বলি পরোক্ষ কর। প্রশ্ন হয়েছে যে সরকারের রাজস্বের মূল উৎস কোনটা? তুমি বলবা বাংলাদেশ সরকারের রাজস্বের মূল উৎস হচ্ছে কিন্তু ভ্যাট। আর আরেকটা জিনিস এখানে একটু বলে রাখি, আমি আগেই বলা উচিত ছিল, বলিনি, এখন বলে রাখি। দেখো, বাংলাদেশের অর্থনীতির খাত
তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের অর্থনীতি তো দেখেছো মুক্তবাজার অর্থনীতি এবং আমি বলেছি মিশ্র অর্থনীতি। তো বাংলাদেশের অর্থনীতির খাতকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। আজকে কিন্তু কয়েকটা ভাগ আমরা দেখতে পাচ্ছি। অর্থনীতির খাত, তোমরা মনে রেখো বাংলাদেশের অর্থনীতির খাতকে ভাগ করা হয়েছে 3 ভাগে। একটি হচ্ছে কৃষি খাত। কৃষি খাত এক কথা ছিল যে আমাদের অর্থনীতিতে কৃষি খাতের অবদান সবচেয়ে বেশি ছিল, কিন্তু দিন পাল্টিয়েছে। সেকেন্ড হচ্ছে শিল্প খাত, শিল্প খাত। আর থার্ড হচ্ছে সেবা খাত, সেবা খাত। তোমাদের মাথায় রাখতে হবে আমাদের বাংলাদেশের অর্থনীতির খাত আছে কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। এই মূলত 3টা খাতকে প্রায়োরিটি দিয়ে টোটাল 19টা খাত আছে। আমাদের অর্থনীতির টোটাল কয়টা খাত আছে? 3টাকে প্রাধান্য দিয়ে 3টার সহকারে 19টা খাত আছে। কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। কিন্তু আমাদের অর্থনীতিতে বর্তমানে সবচেয়ে বেশি অবদান রাখছে কিন্তু সেবা খাত। যদি কখনো পরীক্ষাতে আসে যে বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত এখন কোনটা, অনেকে এখনো মনে করে প্রধান খাত কৃষি খাত। নো, নেভার। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কিন্তু এখন সেবা খাত। এখন সেবা খাতের মধ্যে কি কি পড়ে সেটা আমি ক্লাস নোটে তোমাদেরকে উল্লেখ করে দিব। একটা যদি এক্সাম্পলটা নিই, যেমন জনস্বাস্থ্য কিন্তু সেবা খাতের মধ্যে পড়ে। শিক্ষা কিন্তু সেবা খাতের মধ্যে পড়ে। পরিবহন যোগাযোগ সেটা কিন্তু সেবা খাতের মধ্যে পড়ে। তো এরকম যে খাতগুলো প্রায় 13টা সেবা খাত আছে, 13টা। সেই 13টা খাত নোটে উল্লেখ থাকবে, তুমি একবার চোখ বলিয়ে নিবা। যেমন শিক্ষা, পরিবহন, স্বাস্থ্য খাত, কথা বুঝতে পেরেছ, জনপ্রশাসন খাত, এগুলো কিন্তু সেবা খাত। শিল্প খাতে দেখবা 5টা ভাগ আছে, শিল্পের মধ্যে 5টা সাইড আছে। কৃষি খাতের মধ্যে দেখবা 3টা আছে। হ্যাঁ, এই 13 5 18 আর 1 19, টোটাল অর্থনীতির খাত আছে 19টা। কিন্তু এই 19টা খাতকে মূলত 3টা ভাগে ভাগ করা হয়েছে, কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন হয়, আমি প্রশ্ন করেছি ধরো যে বাংলাদেশের অর্থনীতির বর্তমানে প্রধান খাত কোনটা, তাহলে তোমরা কি উত্তর দেবে? কমেন্ট করো। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটা? প্লিজ আমাকে দ্রুত কমেন্ট করে জানাও বন্ধুরা যে বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি। আমি অপেক্ষা করছি তোমাদের জন্য, দয়া করে একটু কমেন্ট করবে বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি। দ্রুত কমেন্ট করো আমাকে। আমি প্রশ্ন ছুড়েছি বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি। এখানে খাতুনে জান্নাত মানে চৈতি সম্ভবত, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে খাতুনে জান্নাত লিখেছে কৃষিখাত। ঠিক আছে, শপিং করতে গেলে ওখানেও ভ্যাটটা উল্লেখ থাকে, তাহলে ওটা কি পরোক্ষ কর? আচ্ছা, এই বিষয়ে আমি আসতেছি, সে বিষয়ে আমি ব্যাখ্যা করছি। আচ্ছা, আতিকুর রহমান লিখেছে সেবা খাত, কৃতজ্ঞতা। আরও অনেকে অনেক কমেন্ট করছো বড় বড়, হয়তো স্বল্প সময় একটু পড়তে পারছি না। অবশ্যই আমি ক্লাস শেষে কমেন্টগুলো দেখব এবং তোমাদের কমেন্টের উত্তর দিব। আর আজকে থেকে দেখছি ফেসবুকে একটি নতুন অপশন চালু করেছে, লাইভ ক্লাস নিলে দেখছি একদম কাভারে লাইভটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে আর কি। হ্যাঁ, হয়তো সবার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একদম কাভারেই লাইভটা শো করছে, ফেসবুকের নতুন একটা অপশন। আর আমি আবারও বলছি, যারা লাইভে যুক্ত আছে অবশ্যই লাইভটি কী করে দেবে, শেয়ার করে দেবে। হ্যাঁ, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো তোমরা যে আমাদের অর্থনীতির সবচেয়ে প্রধান খাত কিন্তু বর্তমানে সেবা খাত। 13টা সেক্টর আছে সেবা খাতে, আমি নোটে দিয়ে দিব, তোমরা জাস্ট একবার চোখ বুলাবা যে কী কী আছে শিল্প খাতে বা কৃষি খাতে কী আছে। কিন্তু প্রধান খাত সেবা খাত। আর বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা 2 ধরনের দেখেছি একটু আগে, মিশ্র এবং মুক্ত বাজার কিন্তু আমরা দেখেছি। আর আমি যেটা নিয়ে কথা বলছিলাম যে আমাদের বাংলাদেশ সরকারের রাজস্বের মূল উৎস কোনটা? রাজস্বের মূল উৎস হচ্ছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর, যেটাকে কিন্তু আমি কি বলেছি বন্ধুরা, পরোক্ষ কর বলেছি। কারণ ভ্যাট দিলে কি হয় না, ভ্যাট দিলে কিন্তু চোখে পড়ে না। কিন্তু তোমরা একজন আমাকে প্রশ্ন করেছে যে স্যার খেতে গেলে রেস্টুরেন্টে কি নেয়, ভ্যাট নেয়। হ্যাঁ, ওইটা কিন্তু আবার চোখে পড়ে। মূলত একটা হলুদ রঙের চালান ফর্ম দিয়ে ওই ভ্যাটটা নেওয়ার কথা।
হ্যাঁ, অনেক সময় মানে হলুদ চালান ফর্ম না দিয়ে তোমার কাছ থেকে ভ্যাট নেয়, কিন্তু চালাক চতুর হলে আমরা বলবো যে এনবিআর এর কি রয়েছে, একটা হলুদ চালান ফর্ম রয়েছে, ওটাতে ভ্যাট কাটেন, ওটা দিয়ে আমার ভ্যাটের টাকাটা নেন। তো ধরো আমি খেয়েছি কত টাকা, আমি খেয়েছি 150 টাকা। এখন বললো আপনাকে ভ্যাট দিতে হবে 150-এর সাথে 12 টাকা। তাহলে এই যে খাওয়ার উপরে যে কর ধার্য করছে, আমার 12 টাকা বেশি যাচ্ছে, এটা কিন্তু পরোক্ষ কর না, এটা প্রত্যক্ষ কর, কারণ আমি চোখে দেখে ফেলেছি। এটাকে বিক্রয় কর বলে, বুঝতে পেরেছো? এটাকে কি কর বলে? বিক্রয় কর। মনে রেখো, বিক্রয় কর কিন্তু এটা প্রত্যক্ষ কর। যেমন আমি মাঝে মাঝে স্বপ্ন থেকে কেনাকাটা করি, তো তোমরা অনেকেই এরকম স্বপ্নর মতো অনেক প্রতিষ্ঠান আছে, সাপোজ আড়ংও হতে পারে, এ ধরনের প্রতিষ্ঠানে তোমরা কেনাকাটা করো। দেখা গেল আমি একটা পাঞ্জাবি কিনেছি, পাঞ্জাবির দাম 1500 টাকা। এখন আমাকে বলা হলো 1500-র সাথে আরও হয়তো 120 টাকা ভ্যাট দিতে হবে। তাহলে আমার 1500 টাকার জিনিস, চাচাছোলা কথা, 1500 টাকার জিনিস, এইবার বেটারা আমার কাছ থেকে নিল 1620 টাকা। ও বলেই নিচ্ছে যে 120 টাকা কি, 120 টাকা হলো ভ্যাট। হ্যাঁ, তাহলে তুমি চোখে পড়ে গেল। কিন্তু আমি যখন কলম কিনেছি 5 টাকা দিয়ে, তখন দোকানদার কি আমারে বলেছে ভাই কলমের দাম 4 টাকা আর 1 টাকা ভ্যাট দেন? তা তো বলেনি। কলমের দাম কত? 5 টাকা। হ্যাঁ, আমি গার্লফ্রেন্ড নিয়ে পার্কে গেছি, টিকিটের দাম কত? 20 টাকা। টিকিটওয়ালা তো বলেনি ভ্যাট দেন। ওকে, ওগুলো পরোক্ষ কর না, ওগুলো প্রত্যক্ষ কর না, পরোক্ষ কর, কারণ ওগুলো আমার চোখে পড়তেছে না। বাট যখন রেস্টুরেন্টে খাওয়ার সার্ভ করে বিল নেওয়ার সময় ভ্যাট নিচ্ছে, যখন কোনো শপিং মলে কেনাকাটা করার পরে আমার কাছ থেকে এক্সট্রা চার্জ নিচ্ছে, ওগুলো বিক্রয় কর। আর সবসময় মনে রাখবা, বিক্রয় করগুলো হয় হচ্ছে প্রত্যক্ষ কর। কারণ চাচাছোলা কথা, আমি 1500 টাকার পাঞ্জাবি কিনলাম, আমার কাছ থেকে বেটা নেয় 1620 টাকা, 120 টাকা বেশি নিল, তাহলে এটা বিক্রয় কর, এটা তো আমি দেখছি। তুমি মনে রাখবে ভ্যাট কোন ধরনের কর, আমি একটু পরে একটা ছক করে দিচ্ছি যে কোনটা প্রত্যক্ষ কর আর কোনটা পরোক্ষ কর। তো ভ্যাট তোমরা ক্লিয়ার হয়েছে যে এটা চোখে পড়ে না ভাই, এটা চোখে পড়ে না। সো ভ্যাট কি? ভ্যাট হচ্ছে, অবশ্যই মাথায় রাখবা, এটা হচ্ছে কি কর? এটা হলো একটা পরোক্ষ কর। ঠিক আছে, এটা চোখে পড়ে নাই। ভ্যাট একটা কি কর? ভ্যাট একটা পরোক্ষ কর। এবার আমাদের খুব আলোচিত একটি বিষয় থাকে আয়কর। আয়কর, আয়করটা কি? আয়কর কি দেখো, ধরো বর্তমান বাজেটে, লাস্ট বাজেটে বলা আছে 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা কারো থাকলে, বছরে আর্ন হলে, তার কি দিতে হবে না? কর দিতে হবে না। কিন্তু দেখা গেল যে তুমি, হ্যাঁ, তুমি একজন ব্যক্তি, বছরে তুমি 4 লক্ষ টাকা কি করলা? 4 লক্ষ টাকা উপার্জন করলা। তো এই যে পাগলা, তুমি 4 লক্ষ টাকা উপার্জন করছো, এখন সরকার তোমার ঘাড় মটকাবে, সরকার তোমাকে বলবে আয়কর দিতে হবে। তুমি নানান টাল বাহানা করে টোরে সরকারকে বছরে কি দিলা? 5000 টাকা তুমি আয়কর দিলা। তাহলে তুমি আর্ন করছো মোটামুটি বছরে 4 লক্ষ টাকা আর্ন হয়েছে, বা তোমার সেভিংস হয়েছে, তোমার সেভিংস হয়েছে। এখন তুমি, সরকার তোমার কাছ থেকে কান মোলে নিয়ে নিল 5000 টাকা, মিনিমাম 5000 টাকা নিল। তাহলে কি হলো ভাই? 4 লক্ষ থেকে 5000 টাকা তোমার চলে গেল। চোখে পড়লো না? হায় রে হায়, এত কষ্ট করে টাকা কামালাম, আর আমার কি হলো? 4 লক্ষ টাকা থেকে 5000 টাকা নাই হয়ে গেল। তাহলে এটা আমি সরাসরি চোখে দেখলাম, টাকা আমার নাই। হারে জ্বালা, হারে কষ্ট। ফলে আয়কর কিন্তু প্রত্যক্ষ কর, কারণ তোমার ছিল 4 টাকা, সেখান থেকে তোমার কাছ থেকে 25 পয়সা কাইটে নিল, তাহলে তোমার টাকা কমে গেল, তুমি সরাসরি চোখে দেখতে পেলে। তাই ভ্যাট পরোক্ষ কর, ও আমরা চোখে দেখি না। কথা বুঝতে পেরেছো? এখন কলম কোম্পানির কাছ থেকে সরকার পার কলমে কয় টাকা নেয়, ওটা কিন্তু আমরা জানি না। সিগারেট বিড়ি কোম্পানির কাছ থেকে পার সিগারেটে সরকার কয় টাকা নেয়, ওটা কিন্তু আমরা জানি না। বাট আমরা কলম দিয়ে লিখি, আবার খাওয়ার সময় বিড়ি খাইও, ওটা আমরা জানি না। কিন্তু আমার রে ভাই সঞ্চিত টাকা, গচ্ছিত টাকা 4 লাখ টাকা, সেখান থেকে সরকার 5000 টাকা আমারে তুড়ি মেরে নিয়ে নিল, তো আমার টাকা কমে গেল, মূল টাকা। সো এটা আমার চোখে পড়েছে। তাই আয়কর প্রত্যক্ষ কর। আয়কর কি ধরনের কর? প্রত্যক্ষ কর। আবার আরেকটা কথা এখানে বলে রাখি, সরকার খুব দুষ্টম করে মাঝে মাঝে, খুবই দুষ্ট সরকার। কেমন দুষ্টম করে? সরকার মাঝে মাঝেই বাজেটের আগে কালো টাকা সাদা করার সুযোগ দেয়।
কালো টাকা মানে কি? অবৈধ টাকা, যে টাকার তুমি আয়কর দাও নাই, যে টাকার উৎস ফুৎস নাই, হ্যাঁ সেটা ব্ল্যাক মানি, কালো টাকা। আর যে টাকার তুমি আয়কর সরকারকে দাও সেটাকে বলে হোয়াইট মানি। বুঝতে পেরেছো? তাহলে কালো টাকা মানে যে টাকার কর সরকার পায় না, ভ্যাট পায় না, বা যে টাকার উৎস সরকার জানে না, বা যে টাকা তোমার কাছে আছে অবৈধভাবে, এই টাকার এগেনস্টে তুমি সরকারকে কোনো আয়করও দেওনি, সেটা কালো টাকা, ব্ল্যাক মানি। আর যে টাকার আয়কর তুমি সরকারকে দেবে সেটা তোমার হোয়াইট মানি। তো সরকার মাঝে মাঝে বাজেটের আগে কি করে? কালো টাকা সাদা করার সুযোগ দেয়। বলে তোমার কাছে যাই থাকুক না কেন, তুমি সরকারের ঘরে একটা এই অ্যামাউন্ট জমা করো। এখন আমি দেখলাম আমার মেলা মেলা কালা টাকা আছে, অবৈধ টাকা, ঘুষ খেয়ে দুর্নীতি করে এ টাকাগুলো আমি উপার্জন করছি। এখন তুমি বলতে পারো যে স্যার অসুবিধা কি, আপনি উপার্জন করেছেন, নো প্রবলেম, আপনি কি করেন যে ভ্যাট দিয়ে দেন, আয়কর দিয়ে দেন। না রে পাগলা, এত সহজ না, এত সহজ না। ধরো আমি চাকরি করি প্রাইমারি স্কুলে, বা ধরো আমি চাকরি করি হাই স্কুলে, বা আমি একজন বিসিএস ক্যাডার, তাহলে আমার বেতন কত এটা তো সরকার জানে। এখন আমি যা সরকারকে বললাম যে আমার কাছে 5 কোটি টাকা আছে, এই 5 কোটি টাকার আমি আয়কর দিব, এই টাকাটা আমার হোয়াইট করে দেন। সরকার কবে, কেরে বাপ তুই 5 কোটি টাকা কোনে পালু, 5 কোটি টাকা তুই কোনে পালু? তখন আমি একটু মাথা চুলকায় টুলকায় করলাম, আমার শ্বশুর আমাকে এই টাকাটা দিছে, আমার শ্বশুর আমাকে উপহার দিয়েছে 5 কোটি টাকা। তখন কি হবে জানেন? সরকার কবে ওর শ্বশুরের কাকে ধর। এবার যা দেখলো আমার শ্বশুর প্রাইমারি স্কুলের শিক্ষক, হেই সর্বনাশ, প্রাইমারি স্কুলের শিক্ষক, সে 5 কোটি টাকা কোথায় পেল? তখন শ্বশুর করছে আর কোয়েন না, গ্রামে জমি জমা ছিল, জমি জমাগুলো বিক্রি করছি করে জামাই 1 টাকাটা দিয়েছি, চল তো ওর গ্রামে কি জমি জমা ছিল সেগুলোর কাগজপত্র দেখি। ও মা, সেগুলোর কাগজপত্র দেখবার যায় দেখা গেল যে শ্বশুরের কোনো জমি জমাই ছিল না। তাহলে বন্ধুরা আমি ফাইসা গেলাম, ঠিক আছে? তখন আমি কিন্তু যে একটা গান গাবো, আমি ফাইসা গেছি ফাইসা গেছি। তো ব্যাপারটা হচ্ছে অবৈধ টাকা আমাকে বুকের পাটা আছে, আমি যা সরকারের কব যে 5 কোটি টাকা হোয়াইট করে দেন, সরকার তখন কবি তুই কই থেকে কামাইছিস, কামায় সোর্স বল। তখন আমি কি বলবো? শ্বশুরের দিয়েও ব্যস্ত পারিনি। আমি তখন যদি বলি যে হ্যাঁ কি হয়েছে, আমি উপার্জন করেছি, আরে ভাই 5 কোটি টাকা আমি সারা জীবন চাকরি করে বেতন পাবো না, অবসরে গেলেও আমি পাবো না। সারা জীবনের বেতন আবার অবসরের পরে যে টাকাটা সেটা যোগ করলেও 5 কোটি টাকা হবে না, তাইলে হয় না। কিন্তু সরকারের যে মাঝে মাঝে দুষ্টামো করে, কিরম দুষ্টামো করে, সরকার বলে যে এই আমাদের তো বাজেটের টাকা ঘাটতি, তাহলে কাজ কি, একটা কাজ করে, কি কাজ? ওই যারা অবৈধ টাকা আছে একটা অ্যামাউন্ট ধরো, হয়তো বললো যে সরকারের ঘরে 3 লাখ টাকা জমা দাও, 3 লাখ টাকা জমা দিলে তোমার যা টাকা আছে সব কি করে দেবো, ধরো কথার কথা হোয়াইট করে দিব। তো বাংলাদেশে এরকম হাজার হাজার মানুষ আছে, মিনিমাম 5,000 মানুষ কালা টাকা নিয়ে বসে আছে, হোয়াইট করতে পারছে না। ওই চেরে সর্বনাশ, খেল বেঁধে গেছে, দেই দৌড়, সবাই আমরা চলে গেলাম, যা করলাম এই যে এই নেন 3 লাখ টাকা, আর একজন যা করছে এই নেন 3 লাখ টাকা। এ পাগলা, তোমরা 5,000 মানুষে 3 লক্ষ টাকা দিয়ে গুণ করো, দেখো তোমার ক্যালকুলেটর ক্র্যাশ করবে, বাজেটের কত অংশ উঠে যাবে সরকারের। তাই সরকার মাঝে মাঝে এরকম দুষ্টামো করে, যা কালো টাকা আছে অসুবিধা নাই, হোয়াইট করে দিব, নিয়ে এসো। তখন আমরা একটা সুযোগ পাই সরকারের কাছে যাই যে এই যে ওস্তাদ এই নেন এত টাকা, ওস্তাদ কয় ঠিক আছে, ওস্তাদও খুশি তুমিও খুশি। এভাবে কিন্তু কালো টাকা সাদা করে, হোয়াইট করা যায়। তো যাই হোক, আমরা যে ইস্যুতে ছিলাম, একটা ছক করে দিব আমি এখন তোমাদের, যে আসলে কোনগুলা প্রত্যক্ষ কর, কোনগুলো পরোক্ষ কর। তো আমি তোমাকে একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দাও তো বন্ধুরা। আয়কর, আয়কর কোন ধরনের কর? আমাকে একটু কমেন্ট করো তো বাচ্চারা, আগে শুনি। ধরো পরীক্ষায় প্রশ্ন এসেছে, আয়কর কোন ধরনের কর, এটা কি প্রত্যক্ষ না পরোক্ষ, কি হবে? কমেন্ট করো দ্রুত। আয়কর কোন ধরনের কর? আচ্ছা, শাহরিয়ার মবিন একটা প্রশ্ন করেছে, ভূমি কর কি প্রত্যক্ষ কর হবে? অবভিয়াসলি শাহরিয়ার মবিন, ভূমি কর অবশ্যই প্রত্যক্ষ কর। কারণ এই যে বেটারা আমাদের এই যে ভূমি অফিসগুলো থাকে, এই ভূমি অফিসে গেলে খাজনা দেওয়া লাগে,
পকেট ভরে টাকা নিয়ে যায় খাজনা দিয়ে, খালি পকেটে হাঁটতে হাঁটতে একটা বিড়ি খেতে খেতে আমরা চলে আসি। তাহলে অবস্থাটা কি ভয়ঙ্কর একটা অবস্থা। বিড়ি খেতেও সরকারকে টাকা দিলাম, বিড়ি ওটা কি ধরনের কর দিছি, ওটা পরোক্ষ কর দিছি, চোখে পড়ে নাই। কিন্তু ভূমি অফিসে যে আমি টাকা দিয়ে ধুয়ে আসছি মূল টাকা, ওটা তো চোখে পড়ছে। তাহলে শাহরিয়ার মবিন অবশ্যই ভূমি কর প্রত্যক্ষ কর হবে। বুঝতে পেরেছো শাহরিয়ার মবিন? আমি একটি কিন্তু প্রশ্ন করেছিলাম যে আমাদের আয়কর কোন ধরনের কর। এখানে শাহরিয়ার মবিন, মোহাম্মদ উমর ফারুক, আমার দুই বন্ধুই লিখেছে প্রত্যক্ষ কর। ধন্যবাদ শাহরিয়ার মবিন এবং মোহাম্মদ উমর ফারুক। আর কেউ কমেন্ট করছে কি না বুঝতে পারছি না, কমেন্ট আমার কাছে শো করছে না। তো দুটো উত্তর পেয়েছি, ধন্যবাদ তোমাদের। যে আয়কর কোন ধরনের কর, আয়কর কিন্তু প্রত্যক্ষ কর, বাট ভ্যাট কিন্তু পরোক্ষ কর। আর এর সাথে সাথে কিন্তু আমরা বেশ কিছু কর নিয়েই কথা বলছিলাম। যেমন অনেকে আমাকে প্রশ্ন করেছে ভূমি কর কোন ধরনের কর, ইত্যাদি ইত্যাদি। তো আমি তোমাদেরকে একটি কথাই বলতে চাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের প্রত্যক্ষ কর কি কর। দেখো, প্রত্যক্ষ করের মধ্যে তোমরা লিখতে পারো আয়কর, 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 ভূমিকর, ভূমিকর, আর একটা বলতে পারো মুনাফা কর। মুনাফা, মুনাফা মানে কি জানো? মুনাফা মানে ইন্টারেস্ট বুঝি আমরা। ধরো কথার কথা, ব্যাংকে আমি 5 লক্ষ টাকা রেখে দিছিলাম। এখন দেখা গেল যে এই 5 লক্ষ টাকার এগেনস্টে 10 বছর পরে ব্যাংক আমাকে দিচ্ছে ধরো 10 লক্ষ টাকা। ও মা, ডাবল 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 স্কিম থাকে না অনেক সময়, যে আমি 5 লক্ষ টাকা রেখেছি 10 বছরের জন্য, 10 বছর পরে আমার 5 লক্ষ টাকা হয়ে গেল 10 লক্ষ টাকা, ডাবল হয়ে গিয়েছে। এইবার যখন আমি ব্যাংকে যে কবে বাবা 10 লাখ টাকা আমারে দে, ব্যাংক কবে বাবা দিচ্ছি, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? যে এত% টাকা সরকার নিবে। ও বাবা, দেখা গেল আমাকে যায় ধরাই দিল 9,80,000 টাকা। ও 20,000 টাকা কনে গেল? 20,000 টাকা সরকারের কাছে গেল। তাহলে এই যে মুনাফা, আমি যে 5 লক্ষ টাকা মুনাফা করলাম, ইন্টারেস্ট প্রফিট করলাম, এই প্রফিটের মধ্যে সরকার নাক গলাইছে, ওখান থেকেও সরকার টাকা নিচ্ছে। তাহলে বুঝতে পেরেছো যে আমার মুনাফা কর, মুনাফা ব্যাপারটা কি? যে আমি ব্যাংকে 5 লাখ টাকা 10 বছর রেখে 5 লাখ টাকা 10 লাখ টাকা বানাইলাম, তাহলে আমি 10 লাখ টাকাই পাবো, খুব স্বাভাবিক। কিন্তু ব্যাংক আমাকে দিচ্ছে 9,80,000 টাকা। ও বাবা, আমার 20,000 টাকা কই গেল আমার 20,000 টাকা? তখন ব্যাংক বলছে, কি বলছে, যে 20,000 টাকা সরকার কি করতেছে, ভ্যাট কাটতেছে। তাহলে আমার মুনাফা, প্রফিট থেকে টাকা কমে গেল 20,000। তাই মুনাফা কর কিন্তু প্রত্যক্ষ কর। তাই মনে রেখো, আয়কর, ভূমিকর, মুনাফা কর। আয়কর, ভূমিকর, মুনাফা কর, এগুলো কিন্তু আমরা বলতে পারি প্রত্যক্ষ কর। তবে আরেকটা তথ্য একটু মনে রাখার চেষ্টা করবা তোমরা, সেটা হচ্ছে আয়কর, ভূমিকর, মুনাফা করের সাথে সাথে বিক্রয় কর। বিক্রয় করও কিন্তু প্রত্যক্ষ কর। কথা বুঝতে পেরেছো? বিক্রয় করও কি কর? প্রত্যক্ষ কর। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভ্যাটের কথাটা জেনে ফেলেছি। ভ্যাট কিন্তু পরোক্ষ কর। এবং আয়কর, ভূমিকর, মুনাফা কর, বিক্রয় কর, এগুলোকে আমি প্রত্যক্ষ কর বলেছি। বাট ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর, ভ্যাটকে কিন্তু আমি পরোক্ষ কর বলেছি। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের রাত অনেক হয়ে গেল। আসলে ক্লাসটা 11টায় হওয়ার কথা ছিল, কিন্তু একটু কারিগরি সমস্যার কারণে আধা ঘন্টা ক্লাসটা আমি পিছিয়ে দিয়েছিলাম। তো সেই জায়গা থেকে আমরা আজকে ক্লাসটা এতটুকু রাখছি। যদি মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন, আগামীকালকে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আরও কথা, জিডিপি কি, ঠিক আছে, এগুলো, তা এছাড়া অর্থনৈতিক সমীক্ষা, 24-এর যে অর্থনৈতিক সমীক্ষা, কারণ 25-এর অর্থনৈতিক সমীক্ষা তো এখনও বাড়ায়নি। তাহলে আমাদের আসন্ন পরীক্ষাগুলোর জন্য 47 BCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য বা আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, তার জন্য কিন্তু আমাদের 24-এর অর্থনৈতিক সমীক্ষাটা গুরুত্বপূর্ণ। তো আগামীকালকে আমরা অর্থনৈতিক সমীক্ষা, আরও আমাদের বিশেষ করে অর্থনীতি সংক্রান্ত কিছু শব্দ, এর সাথে সাথে বাজেট নিয়ে আরও একটা ক্লাস নিব। আজকের ক্লাসটা কেমন লেগেছে? এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা হয়েছে। জব সলিউশন ঘাটলে দেখবে এগুলো তথ্য হর হামেশা পরীক্ষাতে এসেছে। ভ্যাট কবে চালু হয়েছে, মুক্তবাজার অর্থনীতি কবে চালু হয়েছে, ভ্যাট কোন ধরনের কর, আয়কর কোন ধরনের কর,
আধুনিক অর্থনীতির জনককে, ওয়েলথ অফ নেশনস গ্রন্থটাকার, প্রাচীন অর্থশাস্ত্রের রচয়িতা কে? বুঝতে পেরেছ? এ ধরনের প্রশ্ন হর হামেশা। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি, বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, লক্ষ্য করে দেখবা অসংখ্য প্রশ্ন এসেছে। সুতরাং ক্লাসটা আরেকবার করবা, নোট করার প্রয়োজন নয়, ক্লাস নোটটা আমি প্রোভাইড করে দেব। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। কালকে রাতে আবার আমরা সমবেত হব রাত্রে 11টার দিকে, এবং সেই ক্লাসে আমরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে আরও কথা বলবো, এবং বাজেট, খুবই গুরুত্বপূর্ণ বাজেট নিয়ে আমরা কথা বলবো। কারণ মনে রেখো, আসন্ন পরীক্ষা একটি প্রশ্ন হলেও হতে পারে বাংলাদেশের কোন রাষ্ট্রপতি হিসেবে বাজেট দিয়েছিলেন। আজকে উত্তর দিয়ে দেই, প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি হিসেবে বাজেট পেশ করেছিলেন জিয়াউর রহমান। আসন্ন যে কোনো পরীক্ষায় আসতে পারে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, খোদা হাফেজ।